তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের যে প্রথম চ্যাপ্টার রয়েছে, আজকে আমি সেই বিষয়ে আজকে বিস্তারিত একটা আলোচনা করতে চলেছি। যারা নবম শ্রেণীতে এবছর উঠেছো এবং তোমাদের দেখো প্রথম অধ্যায় রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, আমি সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সামনে গল্প আকারে পুরো বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করি তোমরা এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে এবং তোমরা কিভাবে এর উত্তরগুলো লিখবে তার একটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আলোচনা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তো চলো দেরি না করে আজকের আমাদের মূল আলোচ্য বিষয় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম বলি, শ্রেণীর যে আমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে ফরাসি বিপ্লব, এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা পড়ার আগে আমাদের দু একটা কথা জানতে হবে। সেটা হচ্ছে বিপ্লব জিনিসটা কি। বিপ্লব তো কারো নামও হতে পারে। তো বিপ্লব জিনিসটা কি? তো বিপ্লব বলতে আমরা সাধারণত সেটাই বুঝি, ধরে নাও দীর্ঘদিন ধরে চলে আসা কোন একটা রীতি এবং সেই রীতির বিরুদ্ধে মানুষের যে প্রতিবাদ, সেটা কি আমরা এক কথায় বলতে পারি কি বিপ্লব। তাহলে আমরা সাধারণত বলবো বিপ্লব একটা রাষ্ট্র বা সমাজ বা শিল্প বা কোনো প্রচলিত ব্যবস্থা, সেটা যেটা খুশি হতে পারে, তার দ্রুত পরিবর্তন, সেটা কি আমরা বলতে পারি বিপ্লব। তো এবার এই যে ফরাসি বিপ্লব, এই ফরাসি বিপ্লবের সূচনাটা অ্যাকচুয়ালি কবে হয়েছিল? ফরাসি বিপ্লবের সূচনাটা হয়েছিল 1789 সালের 14 জুলাই, এবং এটা বলে দিই, এটা বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে কিন্তু হয়েছিল। বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে এই ফরাসি বিপ্লবের সূচনাটা হয়েছিল। কিন্তু এই ফরাসি বিপ্লব হওয়ার পেছনে তো অনেকগুলো কারণ থাকতে পারে, আমরা সেই বিষয়ে বিস্তারিতভাবে এখন আলোচনা করছি না, আমরা পরবর্তীতে এই আলোচনাটা করব। আমরা জাস্ট সেই সময়ের একটু কাহিনীগুলোকে একটু জানার যদি চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে সব থেকে বেশি তোমাদের লাভ হবে। তো দেখো, এই যে ফরাসি বিপ্লব, এই যে ফরাসি বিপ্লবের জননী বলা হয়, জানো কাকে? সেটা হচ্ছে প্যারিস শহরকে। তাহলে ফরাসি বিপ্লবের জননী বলা হয় কাকে? প্যারিস সমাজকে। এবং বলি, এই যে ফরাসি যে সমাজ ব্যবস্থাটা আছে, এখানে মূলত তিনটি সম্প্রদায় বা এস্টেট, মানে তিনটি শ্রেণীর বসবাস ছিল। এখানে দেখো ফরাসি সমাজ ব্যবস্থায় একটা ছিল প্রথম সম্প্রদায়, একটা হচ্ছে দ্বিতীয় সম্প্রদায়, আর একটা হচ্ছে তৃতীয় সম্প্রদায়। তার মানে আমরা এখানে তিন ধরনের শ্রেণীর কিন্তু অস্তিত্ব পাচ্ছি। ফরাসি বিপ্লবের আগেকার কথা বলছি, কিন্তু এটা মানে বিপ্লব হওয়ার আগে এই রূপটা ছিল। তো এখানে প্রথম সম্প্রদায়ের মধ্যে পড়তো কারা? যাজক সম্প্রদায়। আর দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে পড়তো অভিজাত সম্প্রদায়। আর তৃতীয় সম্প্রদায় মানে তোমরা সাধারণ মানুষ যারা রয়েছি তারা। তাহলে এখানে এই যে প্রথম সম্প্রদায় যেটা রয়েছে যাজক সম্প্রদায়, এবং দ্বিতীয় সম্প্রদায় যেটা রয়েছে অভিজাত সম্প্রদায়, আগে একটা কথা বলে দিই, এখানে এই দুটো সম্প্রদায় ছিল সুবিধাবাদী বা সুবিধাভোগী, মানে এরা সুবিধা ভোগ করতো, আর এরা কিন্তু সুবিধা ভোগ করতে পারতো না। তার মানে আমরা একই সমাজ ব্যবস্থায় দুই রকম চিত্র কিন্তু পাচ্ছি, তাই না? তো এখানে কিন্তু ঠিক সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যাজক সম্প্রদায়ের মধ্যে থাকতো কারা? উচ্চ যাজক, নিম্ন যাজক। এবং উচ্চ যাজক বলতে, যাজক বলতে আমরা সাধারণত কি বুঝি? যেমন আমরা হিন্দু ধর্মে যারা থাকি তারা বলি পুরোহিত, মুসলিম ধর্মে যারা থাকে তারা বলে কি মৌলবী, ঠিক সেরকমই খ্রিস্টান ধর্মের যারা বিশ্বাসী তারা বিশ্বাস করেন কিসে? তারা বিশ্বাস করেন তোমার যাজকে। তো যাই হোক, এই যাজকরা উচ্চ যাজক আবার নিম্ন যাজক। উচ্চ যাজকের মধ্যে কারা পড়তো? উচ্চ যাজকের মধ্যে চার্চের বিশপ, কার্ডিনাল এরা পড়তো। আর নিম্ন যাজকের মধ্যে কারা পড়তো? গ্রামীণ পাদ্রী, তারপর স্থানীয় যে সমস্ত যাজকরা রয়েছে তারা কিন্তু এর অন্তর্ভুক্ত ছিল। এবং অভিজাত সম্প্রদায়ের মধ্যে আমরা দেখতে পাবো যে অভিজাত সম্প্রদায় আবার দুই প্রকার। দুই প্রকার বলতে একটা ছিল জন্মসূত্রে, একটা ছিল কর্মসূত্রে। কেন জন্মসূত্রে আর কর্মসূত্রে বললাম? কারণ আগেকার দিনে নিয়ম ছিল যে বাবার পরেই তার ছেলে সে জায়গায় বসবে, বাবার চাকরি ছেলে করবে, তার ছেলে তার ছেলে, এক কথায় বংশানুক্রমিক ভাবে জন্মসূত্রে এটা চলতেই থাকবে। তাই এখানেও আমরা দেখতে পাই দুই ধরনের শ্রেণীর বাস। অভিজাতদের মধ্যেও কিন্তু দুটো ভাগ আছে, এটা বংশানুক্রমিক ভাবে। আর কর্মসূত্রে মানে কি? বিচার কার্য চালানোর জন্য কর্মসূত্রে যাদেরকে নিয়োগ করা হতো তারা। আর তৃতীয় শ্রেণীর মধ্যে যারা পড়ছে তারা হচ্ছে
এক হচ্ছে বুর্জোয়া, দুই হচ্ছে কৃষক, আর তিন হচ্ছে সাকুলের। এছাড়াও আরো অন্যান্য সম্প্রদায় আছে, আমরা এখানে এর মধ্যে ইনক্লুড করছি না এখন, এটা জাস্ট বুঝে নেবে। এখানে বলি এই যে প্রথম সম্প্রদায়, এইটা এরা রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে ছিল। কি বললাম? রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে ছিল। রাষ্ট্রীয় যে আইন, সেই আইনের ঊর্ধ্বে কারা ছিল? যাজকরা। এবং এই দ্বিতীয় সম্প্রদায় অভিজাত যারা ছিল, এরা ছিল সমাজ কাঠামোর উপরে, সামাজিক যে কাঠামো, এই সমাজ কাঠামোর উপরের শীর্ষ স্থানে রয়েছিল কারা? অভিজাতরা। এবং বলি এই অভিজাতরা ফরাসি বিপ্লবের আগে প্যাট্রিসিয়ান নামে পরিচিত। আমাদের কিন্তু অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় যে প্যাট্রিসিয়ান কারা, তখন আমরা বলবো যে ফরাসি বিপ্লবের পূর্বে অভিজাত সম্প্রদায়রাই প্যাট্রিসিয়ান নামে পরিচিত। তাই আমরা এখানে এইটা দেখবো। আর এর পাশাপাশি প্লেবিয়ান কারা? প্লেবিয়ান বলতে আমরা সাধারণত মাথায় রাখবো তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা ছিল তারা ছিল প্লেবিয়ান। তাহলে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমাদের এই দুটো নিয়ে কোনো সমস্যা নেই। এখানে দেখো, এখানে এই যে প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়, আর এই যে তৃতীয় সম্প্রদায়, এই প্রথম আর দ্বিতীয় সম্প্রদায়ের কাছ থেকে কোনো প্রকার কর না হতো না। না হতো না বলতে নিত, কিন্তু এদের কাছ থেকে এতটাই কম যেটা না নেওয়া বললেই চলে। কিন্তু এই তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে রাজা 96% কর আদায় করত। তার মানে ভাবতে পারছো যে 96% কর আদায় করতেই ওরা, মানে এদের কাছ থেকে এতটা কর আদায় করত। আর তাহলে কি রাজারা কোনো মানে এই যে যাজকরা কি কোনো কর দিত না? হ্যাঁ দিত, তারা স্বেচ্ছা কর দিত। কি বললাম? তারা স্বেচ্ছা কর। তার মানে স্বেচ্ছা মানে বুঝতেই পারছো নিজের ইচ্ছা। তাহলে নিজের ইচ্ছা মতো কেউ কর দেয়? কারো কি মানে ইচ্ছা হবে নিজের টাকা দিতে? তো নিশ্চয়ই ইচ্ছা হবে না। তো এখানে ব্যাপারটা কিন্তু আমরা সেটা দেখতে পাবো। তো এখানে আমরা দেখতে পাই যে এই যে টোটাল যে সমাজ ব্যবস্থা রয়েছে, এই সমাজ ব্যবস্থায় আমরা বুর্জোয়া মানে সাধারণ মানুষের মধ্যে এই যে বুর্জোয়া সম্প্রদায় রয়েছে, এই বুর্জোয়া সম্প্রদায়টা হচ্ছে মূলত শিক্ষিত সম্প্রদায়। কি বললাম? বুর্জোয়া সম্প্রদায়টা হচ্ছে মূলত শিক্ষিত সম্প্রদায়। এবং এই শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে এদের মধ্যে আবার ভাগ ছিল উচ্চ শিক্ষিত, মধ্য শিক্ষিত, নিম্ন শিক্ষিত। তার মানে কি এই বুর্জোয়ারাও তিন ধরনের ছিল, এক ছিল উচ্চ, মধ্য, নিম্ন। এবার উচ্চ বুর্জোয়াদের মধ্যে কারা কারা পড়তো? বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, তারপরে ব্যাংকার, অর্থাৎ ব্যাংকের যে সমস্ত স্টাফ রয়েছে তারা। আর মধ্য বুর্জোয়াদের মধ্যে কারা পড়তো? তাদের মধ্যে ছিল আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, এই সমস্ত ব্যক্তিবর্গরা কিন্তু মধ্য বুর্জোয়ার অন্তর্ভুক্ত ছিল। এবং আমরা দেখতে পাই যে নিম্ন বুর্জোয়াদের মধ্যে ছিল কারিগর, দোকানদার, ছোটখাটো যারা ব্যবসায়ী, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু তোমার নিম্ন বুর্জোয়াদের মধ্যে ছিল। আর কৃষকরা সব থেকে সে সময় অবস্থা খারাপ ছিল কৃষকদের। কেন? কারণ এদেরকে সবকিছুতে হাত পা বাঁধা ছিল, মানে উঠতেও বাধা, বসতেও বাধা, শুতেও বাধা, যেটা বলে না, তো ব্যাপারটা ঠিক সেই রকম। আর সাকুলেত বলতে আমরা সেই সময় একেবারে অসহায় নিম্ন মানুষ, যাদের থাকা খাওয়ার কোনো জায়গা নেই। তার মানে এক কথায় ভবঘুরে, এক কথায় ভবঘুরে ব্যক্তি যারা ছিল তাদেরকে বলা হয় সাকুলেত। তো এই সাকুলেত এখানে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো এই যে প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়ের কাছ থেকে কোনো প্রকার ট্যাক্স নেওয়া হচ্ছে না, তো সেই সময় দুই ধরনের কর প্রচলিত ছিল, একটা ছিল প্রত্যক্ষ কর আর একটা ছিল পরোক্ষ কর। তাহলে ফ্রান্সে প্রচলিত কর ব্যবস্থা ছিল দুই ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ কর মানে বুঝতেই পারছো যেগুলো সরাসরি নিবে, আর পরোক্ষ কর মানে একটু সরাসরি নয় যেটা, সেটা। তো দেখো কি কি কর নেওয়া হতো। টেইলি বলতে আমরা কি বুঝি? ভূমি কর। টেইলি বলতে আমরা বলবো ভূমি কর, জমির জন্য। ক্যাপিটেশন এটা হচ্ছে একটা উৎপাদন কর। ভিনটিএমে এটা হচ্ছে একটা তোমার কি বলতো আয়কর। তাহলে ফ্রান্সে দুই ধরনের কর ছিল, একটা ছিল প্রত্যক্ষ কর আর একটা ছিল পরোক্ষ কর। তাহলে ফ্রান্সের সমাজ ব্যবস্থায় দুই ধরনের কর ব্যবস্থা প্রচলিত ছিল, একটা হচ্ছে টেইলি, ক্যাপিটেশন, ভিনটিএম, এগুলো হচ্ছে প্রত্যক্ষ করের মধ্যে পড়ছে। এছাড়াও আরো যেগুলো করগুলো থাকবে সেগুলোকে আমরা বলতে পারি পরোক্ষ কর। তো এর পাশাপাশি আমরা চতুর্দশ লুইকে দেখেছিলাম, উনি বলেছিলেন আমি রাষ্ট্র, এবং উনি আরেকটা কথা বলতেন যে আমার পরেই মহাপ্রলয় আসছে। আর পঞ্চদশ লুই উনাকে প্রজাপতি রাজা বলা হয়। ষোড়শ লুই উনি ছিলেন অত্যাচারী রাজা, এবং উনার আমলেই ফরাসি বিপ্লবটা কিন্তু হয়েছিল। এবং এই ষোড়শ লুই ছিল বুর্ব বংশীয় রাজা। হ্যাঁ, এটা কিন্তু আমাদের প্রত্যেককে একটু মাথায়
রাখতে হবে। এছাড়াও আমরা দেখবো যে অ্যাডাম স্মিথ দ্য ওয়েলথ অফ নেশনস যে গ্রন্থটা রয়েছে, ওখানে তিনি ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। আর এর পাশাপাশি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লেতর দ্য ক্যাসে আর লেতর দ্য গ্রেস। এই দুটো কি একটু বলে দিই। লেতর দ্য ক্যাসে হচ্ছে, এটা হচ্ছে একটা গ্রেপ্তারি পরোয়ানা, যাকে তাকে গ্রেপ্তার করা যাবে এরকম একটা ব্যাপার। আর লেতর দ্য গ্রেস এটার মাধ্যমে হচ্ছে যাকে তাকে মুক্তি দেওয়া যাবে। তার মানে একটার মাধ্যমে গ্রেপ্তার করা যাবে আর একটার মাধ্যমে গ্রেপ্তার থেকে তাকে মুক্ত দেওয়া হবে, এক কথায় একটাতে ধরবে একটাতে ছেড়বে। তো এই ছিল মোটামুটি আমাদের ফরাসি বিপ্লবের সমাজ ব্যবস্থা। ঠিক আছে, পরবর্তী যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে আমরা দার্শনিকদের ভূমিকা, টেনিস কোর্টের শপথ, তারপরে বাস্তুল দুর্গের যে পতনের যে কাহিনী, সেইটা কিন্তু আমরা পরবর্তী পার্টে আলোচনা করব। একটা পার্টে তো সম্পূর্ণ বিষয় ধরানো সম্ভব না, তাই আমরা পরবর্তী বিষয়ে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে গল্পের মতো করে আলোচনা করব। তো আজকের মতো এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।